সম্মানিত সুধী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। আমি তমাল, আমন্ত্রণ রূপসী বাংলা টেলিভিশনে। আমাদের রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজনের আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আলী নিয়ামত, সাংবাদিক, লেখক এবং শিক্ষক। আপনাকে অভিনন্দন রূপসী বাংলা টেলিভিশনে এবং শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। এই প্রথম আপনি আমার সাথে আছেন, এজন্য অতিরিক্ত ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আপনার আজকের এই শিরোনামে সর্বপ্রথম আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, আমার জানা মতে আপনি 1986 সাল থেকে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং সামাজিক আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমরা আপনাকে চিনি। বিভিন্ন সময় বিভিন্ন সভা, র্যালি, বিভিন্ন কিছু দেখেছি। মানে আজ পর্যন্ত এর আপডেটটা কি, মানে আপনি কতটুকু মনে করছেন যে আপনার আন্দোলনের সফলতা, আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে এই যে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী যে সামাজিক আন্দোলন আমরা 1986 সাল থেকে শুরু করি, ক্যাট, আধুনিক, সাস, হু সাপোর্ট ফোরামের মাধ্যমে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক হিসেবে 1986 সাল থেকে এই যে কয়টা সংগঠনের নাম বললাম, এই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের উদ্যোগে এগুলো প্রতিষ্ঠিত হয়। আমি সেই 1986 সাল থেকেই জনতার সাথে জনপথে আসি এবং বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার, সংবাদ সম্মেলন, গোটা জাতি জানে, গোটা বিশ্ব জানে। আমরা বিশ্ব সম্মেলনে পর্যন্ত গিয়েছি, বেজিং থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান থেকে শুরু করে, যেখান থেকে জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম স্যারের নেতৃত্বে আমরা বিশ্ববাসীকে জানান দিয়েছি যে পৃথিবীর তথা বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে দুর্নীতি, মাদক, সন্ত্রাস। এই দেশের সবকিছু দারিদ্রতার কারণে হচ্ছে এই দুর্নীতি, মাদক, সন্ত্রাস। এগুলোকে দূর করতে না পারলে কোন সরকারকেই আমি বলবো না যে জনগণের সরকার, মানুষ সফলতা অর্জন করতে পারবে না, পারবে না। হুসেইন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে সবাই মুখে আমাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু দেখা গেছে যে দুর্নীতিকে, মাদককে, সন্ত্রাসকে তারা কেউ নির্মূল করতে পারেনি। বর্তমান ডক্টর ইউনূস সরকারও এসে এই দুর্নীতি, মাদক, সন্ত্রাসকে জিরো টলারেন্স বলছে এবং আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কতটুকু হচ্ছে তা দেশবাসী, বিশ্ববাসী জানে। কিন্তু সবাই মানে দুর্নীতির কথা বলতেছে, দুর্নীতি মুক্ত করবে বলতেছে, কিন্তু আসলে কিন্তু দুর্নীতি মুক্ত হচ্ছে না। এমনকি আমরা যে দুর্নীতি বিরোধী আন্দোলন করছি, আমাদের সাথেও যারা আছে তাদেরও অধিকাংশই দুর্নীতিবাজ। যে কারণে এই সফলতা সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আশার কথা হচ্ছে এই প্রথম 1986 থেকে 2024 যাত্রায়, দীর্ঘ সময়ের যাত্রায় দেখা যাচ্ছে যে দুর্নীতি বিরোধী একটি প্রথম জাতীয় সম্মেলন হতে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বর বাংলা একাডেমিতে, যেখানে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব চৌধুরী এবং আলোচনায় অংশ নেবেন দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। এরা প্রত্যেকেই, ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই আমরা যে আধুনিক প্রতিষ্ঠা করেছিলাম সেই আধুনিকের সাথে পথ্যে জড়িত ছিলেন এবং এদের সাথে আমি দীর্ঘকাল কাজ করে যাচ্ছি আধুনিকের প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক হিসেবে, সাসকের সভাপতি হিসেবে এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে। কাজে সফলতা বলতে আমি বলবো যে জীবদ্দশায় আমি দেখে যেতে পারছি যে এই দুর্নীতি বিরোধী একটি জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে ব্যক্তিগত আমার জন্য, যেহেতু এটা আমি শুরু করেছিলাম। আপনি যে বলছেন সফলতা কি, আজকে দুর্নীতি নিয়ে যত কথা হয়, আগে কিন্তু এই যে কথা হয়, আজকে ধূমপানের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যত প্রচার প্রচারণা হয়, এটা কিন্তু আগে হতো না। এটাই ব্যাপক সফলতা। এই যে 5ই আগস্ট যেরকম হঠাৎ করেই না, এর তো প্রেক্ষাপট আছে। আমাদের 72 সাল থেকেই দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত ছিল, অত্যাচারের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিল বলেই 5ই আগস্ট আবার একটা বিপ্লব হলো। কিন্তু এই বিপ্লবের পরে এই সরকারের কাছ থেকেই বা আমরা কি পাচ্ছি, আবার কথা দেখা যাচ্ছে। অর্থাৎ বিপ্লবের মাধ্যমে সাধারণত বিপ্লবী সরকার হয়, সেটি কিন্তু হয় নাই, হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিন্তু জনতার, শিক্ষার্থী জনতার ইচ্ছাতেই হয়েছে। তাহলে শিক্ষার্থী জনতার ইচ্ছার প্রতিফলন তো ঘটাতে হবে, কিন্তু সেই ইচ্ছার প্রতিফলন তো তারা ঘটাতে পারছে না। বলবো যে 3 মাস খুব বেশি সময় না। আমরা
6 মাস বা 1 বছর দেখবো, যদি না হয় আমরা আবার শিক্ষার্থী জনতাকে বলবো যে আসুন দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ান, এই সরকারের বিরুদ্ধে দাঁড়ান, আবার দরকার হলে আর একটা বিপ্লবের আহ্বান জানাবো। আমাদের কাজ এটুকুই, জানান দেওয়া, বলা এবং গোটা জাতিকে জাগ্রত করা। যেমন 5ই আগস্ট জেগেছিল, আবার হয়তো এদের ব্যর্থতার কারণে এরা যদি ঠিক মতো কাজ করতে না পারে, আবার হয়তো এই শিক্ষার্থীরা থাকবে না, হয়তো এই জনতা থাকবে না, হয়তো নতুন শিক্ষার্থীরা আসবে, নতুন জনতা আসবে ইনশাল্লাহ। মানে আপনি বলতে চাচ্ছেন যে 5ই আগস্টে যেমন হঠাৎ করে একটা বিপ্লব ঘটে সরকার মানে এই দুর্নীতিকে এরকম করে মানে একটা আশা করতেছেন যে এরকম একটা বিপ্লব ঘটে, সাংস্কৃতিক বিপ্লব ঘটে, পৃথিবীতে বহু সাংস্কৃতিক বিপ্লব ঘটে, শিল্প বিপ্লব ঘটে, শিক্ষা বিপ্লব ঘটে। আমাদের এখানে দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী একটা বিপ্লব হতেই পারে। আমরা 1986 সাল থেকে কাজ করে যাচ্ছি। আগামী 5 বছর, 10 বছর, 20 বছর কিংবা 50 বছরের মাথায় এই যদি বর্তমান এবং আগামী সরকারগুলো এই দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী কোনো কার্যকারিতা দেখাতে না পারে, সফলতা না দেখাতে পারে, তাহলে এই দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী একটা যে বিপ্লব ঘটবে এটা আমি আশাবাদী। আমি হয়তো থাকবো না, আপনি হয়তো থাকবেন না, কিন্তু দেখা যাবে বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ। মানে শুরুটা আপনি করেছিলেন, হয়তো কেউ না কেউ শেষ করবে। একটা সময় বাঙালি জাতির মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের যদি চিন্তা চেতনা, মাইন্ডসেট হবে দুর্নীতি আউট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই চিন্তা চেতনাটা সবল হবে। একটা কথা বলি, এই যে আমাদের দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলনের সাথে সাংবাদিকরা কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকে সমর্থন দিয়ে আসছে। আগে একটা প্রেস রিলিজ পাঠালে তারা গুরুত্বের সাথে ছাপতো, এখনো ছাপে, কিন্তু ইদানিং কয়েক বছর হলো দেখা যাচ্ছে যে এই সব সামাজিক আন্দোলনের সংবাদগুলো কেউ ছাপে না। এবং আমি জানি পয়সা দিলেই ছাপা হয় বা টেলিভিশনের ক্যামেরা চলে আসে, একথাও বলছি, পৃথিবীর ডিজি কে বলছি, কতজনকে বলছি, এবং যারাই বড় বড় কথা বলে দেখেছি কোন সামাজিক কার্যক্রমের সংবাদ সেভাবে আর প্রচার করছে না। অথচ আগে দেখতাম মানে আমি নুরুল ইসলাম স্যারকে নিয়ে যত অনুষ্ঠান করছি তারা নিজেরাই আগ্রহ সহকারে আসতেন, এবং যদি না আসতে পারতেন আমি প্রেস রিলিজ পাঠাতাম আমার সিগনেচারে, নুরুল ইসলাম স্যারের সিগনেচারে, সবগুলো পত্রিকা, ইত্তেফাক সহ, জনকণ্ঠ সহ, আসিরা কাগজ সহ, ইনকিলাব সহ, ইত্তেফাক সহ সবাই ছবি সহ সেই সংবাদগুলো ছাপতো। আর এখন সেই নিবেদন দেখি না, কোন সরকারের মুখে বলে কিন্তু কার্যত ভাবে দেখি না। এই যে হাজার হাজার দুর্নীতিবাজ আছে, যে কারণে শেখ হাসিনা সরকার পতন হলো, বিপ্লব হলো, কয়েক হাজার দুর্নীতিবাজকে যদি ধরে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা উদ্ধার করত এবং বাজেয়াপ্ত করত, তাহলে তো আজকে যারা আহত হয়েছে এদের চিকিৎসার জন্য কোনো টাকার অভাব হতো না। আসলে তো দুর্নীতি বাংলাদেশে হয় 1 লক্ষ, কিন্তু প্রকাশ হয় দুইটা, তাই কিন্তু হয়। মানে এটা অত্যন্ত বেশি যখন করে তখন দুদকের কাজটা, দুদকের আমরা দেখি যে হাতে গোনা 2-1টার বিরুদ্ধে কেস হয়, পরে আবার ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয়, মানে আরো জোরে সোরে দুর্নীতি করে। তার মানে এই দুর্নীতি যারা দুর্নীতি করে ধরা পড়তেছে তাদেরকে যদি সত্যিকার অর্থে আইনগত কঠিন ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে দুর্নীতি মুক্ত হয়ে যাবে দেশ। অন্তত 100 জনের সম্পদ বাজেয়াপ্ত করুক, বাড়ি গাড়ি ফ্ল্যাট উদ্ধার করুক, টাকা উদ্ধার করে জাতিকে দেখিয়ে দিক যে এই 100 জন দুর্নীতিবাজের কাছ থেকে আমরা 20,000 কোটি টাকা বা 90,000 কোটি টাকা উদ্ধার করেছি, এই টাকা আমরা মানব কল্যাণে ব্যয় করব বা রাষ্ট্রীয় কাজে ব্যয় করব। তাহলে বাকি 1,000, 2,000, 1 লাখ দুর্নীতিবাজ ভয় পাওয়া যাবে না, তাদের ছেলেমেয়েরা ভয় পাওয়া যাবে না। আমি তো একটা স্লোগান দিয়েছি, আপনারা জানেন, সাংবাদিকরা জানে, ঘরে ঘরে দুর্নীতি মাদক সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলো। এই যে স্লোগানটা তো সরকারের প্রতিদিন দেওয়া উচিত, আমি মনে করি ইউনিট সরকারেরও দেওয়া উচিত, কিন্তু কই, এত বছর হলো আমরা কাজ করছি, উনিও আমাদের সাথে কাজ করছেন, এই যে যারা উপদেষ্টা হয়েছে ফরিদা আক্তার সহ সবাই আমাদের আধুনিকের সাথে কাজ করছেন, সাসকের সাথে কাজ করছেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সাথে কাজ করছেন। এই যে দুর্নীতি বিরোধী যে সম্মেলনটা, জাতীয় সম্মেলনটা 25 তারিখে হতে যাচ্ছে, যারা আসতেছেন এই আব্দুর রব চৌধুরী থেকে শুরু করে শেখ আসলাম চৌধুরী, সবাই তো আমার স্যার, শিক্ষক, এবং তাদেরকে নিয়েই তো আজকে এই পর্যন্ত এসেছি। সারোয়ার ভাই আজকে উদ্যোগ নিয়ে যে সম্মেলনটা করতে যাচ্ছেন আমাদের সবাইকে নিয়ে, এটা একটা বিরাট সফলতা আমি মনে করি। এটা একটা খবর হয়ে যাবে, জানান হয়ে যাবে, মিডিয়া আসবে, জানবে, বাংলাদেশ টেলিভিশন প্রচার করবে, অন্তত এই সরকার জানতে পারবে যে না, দুর্নীতি বিরোধী একটা জাতীয় সম্মেলন হচ্ছে দেশের 53 বছরের যাত্রায়। এটা একটা মেসেজ ফর দ্য নেশন, ফর দ্য ওয়ার্ল্ড অলসো। এমনকি ট্রাম্পও জানবে যে সেও তো একটা দুর্নীতিবাজ, সে দুর্নীতিবাজ না,
বিশ্ব দুর্নীতিবাজ। বিশ্ব দুর্নীতি। মুসলমানদের কিভাবে হত্যা করতেছে, তাদেরকে সমর্থন করে না, এটা দুর্নীতি না? সে তো আমেরিকার প্রেসিডেন্ট মানে কি, অনেকে পৃথিবীর প্রেসিডেন্ট বলা হয়, তাহলে সে কি ন্যায় পক্ষে আছে? ছিল না, আমরা দেখেছি না। এবার যদি সে এই মিডল ইস্টের যুদ্ধটা বন্ধ করতে পারে, ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে পারে, আমরা তাকে স্যালুট জানাবো। এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, আমি তো বলেছি বাংলাদেশের 10 কোটি শিক্ষার্থী তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক, আমরা এককভাবে সব পরাশক্তিকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আর ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে, বিশ্ব ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, এখনই শ্রেষ্ঠ সময়। আমি মনে করি এখনই সময় আমাদেরকে, আমাদের তরুণদেরকে, 10 কোটি 20 কোটি মানুষকে, আমাদের এই 17 কোটি মানুষকে আসলে প্রত্যেকে প্রশিক্ষিত করে নিজেরা প্রশিক্ষণ নিয়ে পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আছে, এবং সব অপশক্তির বিরুদ্ধে। একথা আমি 1986 সাল থেকেই বলে আসছি। এই জন্য আমার কোনো ডাক পড়ে না, কোথাও ডাক পড়বে না, কোনো সরকারই আমাকে কোনো ডাকে না। কেন ডাকে না? আমাকে হয়তো তারা আমার কথাগুলোকে পছন্দ করে, সাথে তাল দেয়। আপনারা আমার ইতিহাস খুঁজে দেখবেন, সবাই কিন্তু আমার সাথে ছিল বা আমাদের সাথে ছিল, নুরুল ইসলামের সাথে ছিলেন, ইমরান খানের সাথে ছিলেন, কিন্তু আমাদের কোন অস্তিত্ব বা আমাদের কোন যে পলিসি মেকিং এ নেওয়া, এটা কিন্তু তারা কেউ করবে না। জায়গার মধ্যে আপনাকে একটা অবস্থান নিচ্ছে না। না, আমাদেরকে, আমি বলতে আমাকে বলতেছি না, আমাদের মতো যারা আছে তাদেরকে কয়জনকে নিচ্ছে এইভাবে। আপনি কিন্তু একটা মানে অভিযোগ বলছি না, অনুযোগের মতোই, যেমন আপনি বলে গেছেন যে সাংবাদিকরা আগে যেমন সম্প্রচারটা করতো, এখন আপনি এরকম করে না। মানে আপনি চাচ্ছেন যে সাংবাদিক বন্ধু। আমি যেহেতু নিজে সাংবাদিক, আমি তো আমেরিকার ডেইলি ন্যাশনাল নিউজের প্রধান উপদেষ্টা হিসেবে আছি, কয়েকটি জাতীয় পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে আছি, রূপসী বাংলা টেলিভিশন প্রধান উপদেষ্টা হিসেবে আছি। তা আমার এই 45 বছরের অভিজ্ঞতা আমি বললাম। আগে যেমন 90 দশক পর্যন্ত দেখেছি যে সামাজিক কার্যক্রম বা দেশের কল্যাণের যারা নিবেদিত আছে তাদের সংবাদগুলো মানে দ্রুত সম্প্রচার করতেন, খুঁজে বের করতেন। আমরা যখন এমনি মিটিং করতাম, কোন অনুষ্ঠান করতাম, বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে পত্রিকা সাংবাদিকরা আগে এসে বসে থাকতেন। কোথা থেকে সংবাদ পেয়ে আসছেন আমরা জানতাম না। এখন কি তাই হয়? হয়তো আমরা যারা এই কাজগুলো করতেছি তারাও হয়তো দোষী, তারাও হয়তো দুর্নীতিবাজ, যে কারণে আজকে এই সামাজিক আন্দোলনগুলোর সাথে বা রাষ্ট্রের পক্ষের, জনকল্যাণের পক্ষের শক্তিগুলোর কথা তারা প্রচার করতে চায় না। আর যেটা বললাম একটু অভিজ্ঞতা, এটা আমি লিখেছি, বলেছি যে টাকা ছাড়া বা সম্মানী ছাড়া, একটু ভদ্র ভাষায় বলতে গেলে সম্মানী ছাড়া কোন মিডিয়া পত্রিকা খুললেই দেখবেন, মিডিয়া খুললেই দেখবেন, এবং দেখবেন যে গ্রুপ অফ কোম্পানিজের সংবাদ, ব্যাংকের সংবাদ, যারা বিজ্ঞাপন দেয় তাদের সংবাদগুলোই তারা। এমনকি তারা তো এরাও দুর্নীতিবাজ আমি মনে করবো। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরোধী অমুক ব্যাংক প্রধান নিউজ, সিডি নিউজ বলে দেয়। আচ্ছা, ওই ব্যাংকের নিউজ কি সেটা? টপ নিউজটা যেটা দেয়, এক একজন যে বলেন চ্যানেল আই আইএফএসি ব্যাংক কি বইমেলা সরাসরি, কে অধিকার দিল? এটা দুর্নীতি না? অমর একুশে গ্রন্থমেলাকে চ্যানেল আই আইএফএসি ব্যাংক বইমেলা সরাসরি এটা করার অধিকার দিছে? এটা আইন বিরুদ্ধে না? ভাষা সংস্কৃতি বিরুদ্ধে না? এদেরকে শাস্তি দেবে কে? শুধু তো চ্যানেলাই করে নাই, সবাই তো এরকম বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন অনুষ্ঠান চালাচ্ছে। কেন? অনুষ্ঠানটা করে শুধু লিখতে পারে যে সৌজন্যে অমুক ব্যাংক অমুক ব্যাংক, কিন্তু তারা মনে করবে যে তারা আমরা টাকা পাবো কোথায়? তাহলে তো ওখানে তো দুর্নীতি করতেছে। আমার সংস্কৃতি অমর একুশে গ্রন্থ মেলাকে তারা বলতেছে আইবিসি ব্যাংক চ্যানেল আই বই মেলা সরাসরি, এটা কি দুর্নীতি না? আইন আছে, সংস্কৃতি বিকৃতি করার আইন আছে, ভাষা বিকৃতির আইন আছে। অমর একুশে গ্রন্থ মেলাকে তো আমি বলতে পারি না যে আইবিসি ব্যাংক চ্যানেল আই, এটার জন্য তাদের শাস্তি দেওয়া উচিত না? আমি তো সরকারের উপদেষ্টা থাকলে বা ক্ষমতায় থাকলে প্রথমে তো তাদেরকে ডেকে এনে 100-200 কোটি টাকা জরিমানা করতাম, দণ্ড দিতাম, আইনের আওতায় আনতাম। এটাও দুর্নীতিবাজ। তাদের বলা উচিত যে অমর একুশে বইমেলা সরাসরি প্রচার করতেছে সৌজন্যে, এরা কি শিক্ষিত না? এরাও দুর্নীতিবাজ, সংস্কৃতি দুর্নীতিবাজ, সংস্কৃতি দস্যু। এরা যেমন দুর্নীতিবাজ একজন হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে বা দুর্নীতি করতেছে, তারা যেরকম দুর্নীতিবাজ এরাও দুর্নীতিবাজ। এরা তো আরো বেশি। একটা বাচ্চা স্কুলে কোটি কোটি যখন এই অনুষ্ঠানগুলো দেখে, তারা তো অন্য কিছু গ্রন্থমেলা ভুলেই যাবে। তারা দেখবে যে না, এটা চ্যানেল আই আইপিসি ব্যাংক বইমেলা। তাহলে ওই ছেলেটার সারা জীবন জানবে যে 21
বইমেলা মানে চ্যানেল আইপিসি বইমেলা, এই যে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি কোটি শিশুর মনকে বিষিয়ে দিয়েছে, এর জন্য শাস্তি পেতে হবে না? এই যে এটার জন্যই তো এই বিপ্লব। আমি আপনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কথা বলছেন, যেমন মনে করেন যে শিশুরা ছোটবেলা থেকে দুর্নীতি দেখে আসতেছে, দুর্নীতির কার্যকলাপ করতেছেন, এটাকে হারাম মনে করতেছে, মানে এটাকে হারাম করে করতেছে, তাদের মাইন্ড সেটআপে কিন্তু ঢুকে যাচ্ছে যে আমি বড় হয়ে এরকম দুর্নীতি করব। অবশ্যই তাই হচ্ছে না? বাবা চাচারা খালারা মামারা ভাইয়েরা যদি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, সেটি দুর্নীতি মুক্ত সামাজিক আন্দোলনের সাথে আসবে? কখনোই আসবে। তাহলে আমাদের উচিত কি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং প্রত্যেকটা ফ্যামিলি থেকে শুরু করে সবাই এই দুর্নীতির বিরুদ্ধে সাপোর্ট দেওয়া উচিত, বাচ্চাদেরকে এইভাবে মাইন্ড সেটআপ তৈরি করা দরকার। বলেছি না, ঘরে ঘরে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন চাই, মাদক বিরোধী সামাজিক আন্দোলন চাই। এই ব্যবস্থা তো সরকার করবে। প্রাথমিক স্কুলগুলোতে কেন সততা স্টপ করে না? দুদকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় উদ্যোগ আছে, স্কুলগুলোতে তারা সততা স্টার্ট করেছে। সেখানে কোনো দোকানদার থাকে না, কেউ থাকে না, 5 টাকা 10 টাকার জিনিস কিনে বাচ্চারা নিজেরাই দিয়ে আসে, নিজেরাই করে। এই যে সততা স্টোর, এগুলোকে ব্যাপকভাবে করা উচিত, প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক করা উচিত, বিশেষ করে প্রাথমিক স্কুলগুলো। 86,000 যে প্রাথমিক স্কুল, এগুলো কত বলেছি, কতভাবে বলেছি, এই রূপসী বাংলা টেলিভিশনে বলেছি, কাজের কাজ তো কেউ হয়নি। এগুলো নেবে না, কোন সরকারই এগুলো নেবে না, হাজার হাজার কোটি টাকা অপচয় করবে। আবার দেখেন দুর্নীতির মানে যে জায়গা পায়, যে সুযোগ পায়, একদম রিক্সাওয়ালা কিন্তু দুর্নীতি করে যাচ্ছে। অবশ্যই 30 টাকার ভাড়া বলে বসতে 60 টাকা 60 টাকা। তাহলে আমরা কেমনি দুর্নীতির জায়গা থেকে বের হবো বলেন? তাহলে আমরা আমাদের বের হওয়ার আসলে উপায়টা কি? উপায়টা আমাদের নৈতিক অধঃপতন হয়েছে, এই নৈতিক অধঃপতনকে হাত থেকে জাগিয়ে তুলতে মোটিভেশন, অর্থাৎ প্রচারণা। এই যে বলে যে, আমাকে অনেক সচিবই বলছে যে তুমি যে সারা জীবন, আপনি যে সারা জীবন এই 40-45 বছর হলো জনপথে আছেন। আমি রাজপথ বলি না, কখনোই বলি না, কারণ আমি রাজার নীতি রাজনীতি করি না, আমি জনতার নীতি জননীতি করি। রাজা নাই, রাজতন্ত্র নাই, সে দেশে আবার কিসের রাজপথ? জনতার পথ, জনপথ। আমি জনপথে থেকে লাভটা কি? দুর্নীতি তো কমে না, বরং আরো বাড়তেছে। মাদক তো কমে না, আরো বাড়ছে। ধূমপান তো কমে না, বাড়ছে। তাহলে তোমরা এই আন্দোলন কেন করছেন? কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হতে যাচ্ছে, দুর্নীতি বিরোধী একটা জাগরণ হচ্ছে। বাসে আপনি একটা সিগারেট ধরালে যাত্রীরাই নিষেধ করছে। এইভাবে আরো 10-20 বছর পর একটা মানুষটা যখন সশিক্ষিত হয়ে উঠবে এবং প্রকৃত শিক্ষা শিক্ষিত হবে, তখন দেখবেন যে এগুলো ঘরে ঘরে এই আন্দোলনগুলো শুরু হবে। দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী একটা সামাজিক আন্দোলন গড়ে উঠবে। ছেলে বাবাকে নিষেধ করবে, বাবা ছেলেকে নিষেধ করবে, মা স্বামীকে নিষেধ করবে, মা সন্তানকে নিষেধ করবে। একটা জাগরণ না হওয়া পর্যন্ত, মানে একটা সংস্কৃতি হয়ে গেছে যে স্বামী অফিসে চাকরি করে, বউ বাসা আসলে জিজ্ঞেস করে যে কয় টাকা সারাদিন দুর্নীতি করে কামাই করে। যখন তুমি ফ্যামিলি থেকে এই জিনিসটা না আসবে, তুমি এটা কোথেকে আনছো, এই জিজ্ঞাসাবাদ যখন আসবে, আমার মনে হয় তখনই মোটামুটি ভাবে আমরা সেখান থেকে মুক্ত পাওয়ার সম্ভাবনা। বললাম না বিপ্লব হচ্ছে, বিপ্লব হচ্ছে, হবে। এই একদিন দেখা যাবে একটা সামাজিক বিপ্লব ঘটে গেছে সবকিছুর বিরুদ্ধে, এবং তখন সেই সামাজিক বিপ্লবের এই সব যে কথাগুলো এখন আমরা দুজন আলোচনা করলাম বা বললাম, এটাকে সমন্বিত রাখার জন্য সেই সরকার কাজ করবে। তবেই 5-10 বছর পর সেই রকম সরকার আসলে একটা সফলতা আমরা পেতে পারি। আমি খুবই আনন্দিত যে আজকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এই অনুষ্ঠানটা আমারই পরিকল্পনায় রূপসী বাংলা টেলিভিশনে কয়েক মাস হলো আমরা শুরু করেছি, যেটা আমি বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে পর্যন্ত বলেছিলাম যে বিটিভিতে এই ধরনের অনুষ্ঠান হওয়া দরকার, কিন্তু তারা তো করবে না, তারা নিজেরাই দুর্নীতি করে, তারা তো এই ধরনের অনুষ্ঠান করবে না এবং জনগণকে জাতিকে জানাবে না। অথচ রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে বিটিভির সবচেয়ে আগে উচিত দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠান করা, কিন্তু আমরা বেসরকারি ভাবে এটা উদ্যোগ নিয়েছি এবং আমরা সব দিক থেকে সমর্থন পাচ্ছি, সরকারও সমর্থন দিচ্ছে, এজন্য সরকারকেও ধন্যবাদ। এবং আমরা রূপসী বাংলা টেলিভিশন কর্মীরা আমরা এই বিপ্লবকে সমর্থন জানিয়েছি। বিপ্লবের আগে থেকেই, জুলাই মাস থেকেই বিপ্লবের পক্ষে, ছাত্রদের ওই ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছি, কাজ করে যাচ্ছি, নিউজ করেছি, টকশো করেছি, যার জন্য আমরা আজকে বলতে পারি যে বিপ্লব এসেছে, আসবেই। সেটা সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে একটা বিপ্লব আসবে, আমি আশা করি।
ধন্যবাদ। আগামী দিনে আপনার চিন্তা চেতনা এবং যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান চলবে ইনশাআল্লাহ, আমরাও আমরা এটা চালিয়ে যাব, চলমান থাকবে। এবং সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকেও এবং দর্শক শ্রোতাদেরকেও।